কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। প্রিয় শ্রোতা, আজ মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে শোনাবো খ্যাতিমান লেখক আখরুজ্জামান ইলিয়াসের গল্প রেইনকোট। এই গল্পে জীবনের সূক্ষ্ম বাস্তবতা ও সম্পর্কে টানাপোড়েন যেন নতুন ভাবে প্রতিফলিত হয়েছে। সংলাপে ছিলেন ঐশী, নাভান আলী মুক্ত, হাসান আলী এবং আরো অনেকে। তাহলে দেরি কেন? কানে হেডফোন লাগান, মনোযোগ দিন আর ডুবে যান শব্দের জাদুতে। নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন মুন্সির কণ্ঠে গল্প চ্যানেল এবং শেয়ার করুন আপনার অনুভূতি। আজই শুনুন। শুরু হচ্ছে আখরুজ্জামান ইলিয়াসের গল্প রেইনকোট। ভোররাত থেকে বৃষ্টি। আহা, বৃষ্টির ঝমঝম বোধ। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরা 3 দিন। কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন। এটা জেনারেল স্টেটমেন্ট। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে। যেমন মঙ্গলে ভোর রাতে হইল শুরু, 3 দিন মেঘের গুরু। তারপর বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এবার চল। বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই, কিন্তু এখন ভুলে গেছে। যেটুকু মনে আছে, পুরো বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। অন্তত 3 দিন ফুটফাট বন্ধ। বাদলায় বন্দুক বারুদ কি একটু জিরি নেবে না? এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। তার হলো কই মেন প্রপোজেস। এমন চমৎকার বাদলার সকালে দরজে প্রবল করোনারা শেষ। হেমন্তের শীত পর্দা ছেড়ে ফালা করে ফেলল। সব ভেস্তে দিল মিলিটারি আস্তার ঘরে। আল্লাহ গো, আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ গো, পড়তে সে দরজা দিকে এগোয়। এই কয়েক মাসে কত সূরা সে মুখস্থ করেছে। রাস্তায় বেরুলে 5 কলেমা সব সময় রেডি রাখে ঠোঁটের ওপর। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে, তবু একটা না একটা ভুল হয়েই যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল। 2টো ছিটকিনি, একটা খিল এবং কাঠের ঢাসা খুলে দরজার কপাট ফাঁক করতে বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢুকে প্রিন্সিপালের পিয়ন। আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু লোকটার চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে, সামনে সালাম দিয়া বলেই ভাঙাচোরা গালে খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যে কোমল শ্বাসটুক শুষে নেয় এবং হুকুম ছাড়ে, তলব কিয়া আফিজানে হুগা। কি ব্যাপার? বেশি কথা বলার সময় নাই। কলেজের দেয়াল ঘেঁষে তারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে।
মানে? मिस्क्रियन लोगों इलेक्ट्रिक ट्रांसफार्मर तोड़ दिया और वापस जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेन फेंका, गेट तोड़ गया। ভয়াবহ কাণ্ড। ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেয়াল ঘেঁষে, দেয়ালের পর বাগান, তারপর টেনিস, এরপর কলেজের দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপাল স্যার কোয়ার্টার, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প। কলেজের জিমনেশিয়ামে এখন মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্পে অ্যাটাক করা। সামনের দেওয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে? সে জানতে চায় कैसे। প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে? वो आप ही को सकता। মানে সেই বা বলবে কি করে? পিয়ন কি তাকে মিসক্রিয়ানদের লোক ভাবে নাকি? তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসাক মিয়া, বঠিয়ে 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 এই চাটা খাইয়ে আমার 5-7 মিনিট লাগেগা। नहीं। नाश्तार आमंत्रण फिरिए दिए इसाक बोले, अब्दुल सत्तार, मीर थका का घर जाने होगा, आप अभी आइए। एक कर्नल साहब पहुंच गया, सब प्रोफेसरों को इत्तला किया, फौरन आइए। কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এবং তাকেও ন্যস্ত করে ইসাক বেরিয়ে যায়। রাস্তায় ঘরঘর করতে থাকে বেবি ট্যাক্সি, গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ি দিকে। ইসাক নিজেই এখন মিলিটারি কর্নেল বললেও চলে। তবে ভোরবেলা কলেজের ভেতরে কর্নেল খুদ চলে আসায় সে হয়তো ডেমোটেট হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে, আরো নিচে নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই এখন তটস্থ। ওই যে এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে, কোন কালে দাদা না পরদাদার ভাইরার মামু না কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খানসামা ছিল, সেই সুবাদে এখন দিন রাত এখন উর্দু বলে। যেতেই হবে? অসময়ে বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার। বউয়ের এসব সোহাগের কথা শুনলে কি তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে? এর উপর কলেজের কর্নেল এসেছে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? আচ্ছা, প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে তদবিরটুকু করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া করছে, সময় নাই, অসময় নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালি করে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। পাকিস্তানের পাকসাফ শরীরটাকে নিরূপ করতে হলে এসব কাঁটা উপড়াতে হবে। তা মিলিটারির ডক্টর আফাস আহমদের পরামর্শ শুনেছে
গ্রামে গঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করছে শহীদ মিনারের দিকে। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নাই, তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরে আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটা তার মানবে না? আবার প্রিন্সিপাল স্যারকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের তওবা সাব অর্ডিনেটের জন্য এতটুকু করবে না? প্যান্টের ভেতরে পা গুলিয়ে দিতে দিতে সে শুনে রান্নাঘর থেকে বউ বলছে, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল। কখন কি হয়? এসব কথা বলার এখন দরকারিটা ব্যক্তি। রেডিও টেলিভিশন হরদম বলছে সিচুয়েশন নরমাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কব্জা করা গেছে, মিসক্রিয়েন্টরা সব খতম, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়, our ultimate aim remains the same, that is to hand over power to the elected representatives of the people. সবই তো নর্মাল হয়ে আসছে। বাঙালি ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা বলে কেন? ইস, আসমাকে নিয়ে আর পারা যায় না। এই বৃষ্টিতে শুধু সাকায় কুলাবে না গো। বউয়ের আরেক দফা সোহাগ শোনা গেল, মিন্টু রেনকোটটা নিয়ে যাও, দেখি তো ফিট করে কিনা। ইস, আবার মিন্টু। বউয়ের এই ভাইটার জন্য তাকে এক্সট্রা তটস্থ হতে হয়, তটস্থ থাকতে হয় বাড়ি থেকে। হ্যাঁ, তার মগবাজার 2 কামরার ফ্ল্যাট থেকে তো মিন্টু চলে গেল জুনের 23 তারিখে। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। বলা যায় না ওখানে যদি কেউ কিছু আঁচ করতে থাকে বা আঁচ করতে পারে। তাই ও চলে যাওয়ার 3 দিন পরে পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করেছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না। বেশ, এই শুনেই সে বাড়ি বদলাবার জন্য লেগে গেল ফানি হয়ে। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো। তোমার গোড়ালি পর্যন্ত টাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে। এখানে আসার পর নিচের ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে ঢাকায় রাখলাম না, যে গোলমাল, বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার ঢিপ ঢিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তুলে, নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে। কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকেও দূরে, শহর থেকেও দূরে বলা যায়। ভেবেছিল নতুন এলাকা। পূব দিকের জানালা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধানক্ষেত। তা কি বিপদ! এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেন গানওয়ালারা সুপ্রান্ত। এদিকের মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এর উপর বউ যদি মিন্টুর কথা তুলে, তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যেখানে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউ জানে। কিসিঞ্জার সাহেব বলেছে, এসব হলো পাকিস্তান ইন্টারনাল অ্যাফেয়ার, মানুষ মেরে সাফ করে দেয়,
বাড়িঘর, গ্রাম, হাট বাজার জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নেই। এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার। না না, এই ধরনের ভাবনার ধারে কাছে ঘেঁষতে দেওয়া ঠিক নয়। নিচের ফ্ল্যাট থেকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। সপ্তাহে 2 দিন বা 3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, ট্যাপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট পালং সব চালান পাঠায়। দেখি তো ফিট করে কিনা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেডকোটটা চড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে দেখো, ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমা ঠিক হচ্ছে? ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত টাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না। এখানেই আসমার শেষ নয়। রেইনকোটের সঙ্গেকার টুপি এনে জড়িয়ে দেয় তার মাথা। আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের মেয়ে সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে। মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে? এর মানে পিছিয়ে পিছিয়ে ঢুকছে মিলিটারি। তার মানে 2.5 বছরের মেয়ের সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা গুলি শুনে সে চমকে ওঠে। মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্র হাতে? এর মানে পিছিয়ে পিছিয়ে ঢুকছে মিলিটারি। তার মানে না, দরজার ছিটকি নখির সব বন্ধ। আচ্ছা, তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়। কি মজা কি মজা, আব্বুকে শুধু আমার মতন দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তি পায়নি, তাই না? এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভেবা চেকা খায়। না, খামাখা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারি কি আর বিবেচনা বোধ নাই? প্রিন্সিপাল ডক্টর আফাস আহমদ ঠিকই বলে, শোনেন, মিলিটারি যাদের ধরে মিছি মিছি ধরে না। সাবভার্সিভ অ্যাক্টিভিটিজমের সঙ্গে তারা সামহাউ অর আদার ইনভলভ। তা সে তো ভাবে এসব থেকে শত হাত দূরে। শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভেতরে দমাদম মিলিটারি মারে। তাতে আর দুলা ভাইয়ের দোষটা কোথায়? এই যে মিলিটারি প্রত্যেকটা দিনই ঢাকা শহরের বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখনো হিসেব নিয়ে টু শব্দটি করেছে? কলেজের দেয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, রাস্তা সব বন্ধ, ছেলেরা কেউ আসে না, মাস্টারদের হাজিরা দিতে হয়। তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে সেই কবে থেকে। সে তো রোজ টাইমলি যায়। স্টাফ রুমে কলিগরা সেদিন ফিসফিস করে কোথায় যেন কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিনিটের লাশ পড়েছে, মানে ওই ছেলেদের গুলিতে। এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে আছে
কই, সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না। এসব কথা শুরু হলেই আলগোছে উঠে সে চলে যায় প্রিন্সিপালের কামরায়। ডক্টর আহফাজ আহমেদের খেসখেস গলায় হিন্দুস্তান ও মিসক্রেন্টদের আশু ও অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেসে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে। মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটে ঢোকার পর থেকে তার পা কেমন শিরশির করছে, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন। রাস্তায় একটা রিক্সা নাই, তার রিক্সার পড়ুয়া সে এখন আর করছে না। রেইনকোটের ভেতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড যেতে তার কোনো অসুবিধা হবে না। রেইনকোটের ওপর বৃষ্টি পড়ছে, কি মজা, তার গায়ে লাগে না একটি ফোঁটা। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে। ঠিক পান সে স্বাদ নয়। টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? আচ্ছা, তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে সত্যি সত্যি? পাঞ্জাব আর্টিলারি, না বালুচ রেজিমেন্ট, না কমান্ডো ফোর্স, নাকি প্যারা মিলিটারি, না মিলিটারি পুলিশ? ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম আর এক এক সুরত। তার রেইনকোটে তাকে কি নতুন কোন বাহিনীর মধ্যে, মানে নতুন কোন বাহিনীর কোন লোক মনে হচ্ছে? হোক, সে বেশ হনহন করে হাঁটে। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শিশির ভাব, কিন্তু রেইনকোটের ভেতরে কি সুন্দর। মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কি ভালোই যে করেছে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরেই। মিলিটারি লরির লেজটাও দেখা যাচ্ছে না, আবার তার বাসেরও তো নাম বন্ধ নেই। বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে সে একেবারে একলা। রাস্তার পাশে পানবিড়ি সিগারেটের যে ছোট দোকানদার, সে তার ঝাপ একটুখানি তুলে উত্তরের দিকে তাকিয়ে রয়েছে। আচ্ছা, ওদিকে কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা একটু বাঁচা টাইপের। বাস স্ট্যান্ডে তাকে দেখেই ছোটটা বিড়বিড় করে বলে, কাল শোনেন নাই, মিরপুরের বিল্লিয়া 2 নৌকা বোঝাই করে আইছিল, একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5-5টা সেনা খতম। বিবিসি কইছে রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। এর মধ্যেই ছিপছিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়ল লাল রঙের স্টেট বাস। বাসে যাত্রী কম। না, কন্ডাক্টর সবসময় যেমন খালি খালি বলে চায় সেরকম নয়, সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মাটিতে। এর জন্য তার একটু খারাপ লাগার কথা, অন্তত টিটকিরি শোনার কথা, কিন্তু তাকে কেউ কিছু বলে না। ছোটে তার একটু হাসি বিছানা থাকে। এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি এই যে তার রেইনকোটের পানিতে বাসে ছয়লাভ হয়ে গেলেও কে টোঁ শব্দটি করছে না? এটি কি কেবল রেইনকোটের জন্য? আচ্ছা, তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি?
খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। টলতে টলতে একবার এই সিট দেখে পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে যায়। এমন সময় পেছনের দিক থেকে দুজন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়ো করে, রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখি। লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল, একটা চোর আর একটা পকেটমার, কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেটমার। নামার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে পেছন ফিরে তাকালো। সেই চোখ ভরা ভয়, কেবল ভয়। জুৎসই সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতেই ঘুমে ফস করে আওয়াজ হয় এবং তাইতে ঘাড় ফিরে তাকায় সামনের সিটে বসা তিনজন যাত্রী। এদুরু সে ঠিক চোর মনে করেছে। এরা ঠিক চোর অথবা পকেটমার বলে ঠিক শনাক্ত করে ফেলেছে। আবার ডাকাতও হতে পারে, কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছুটে সেখানে লুটপাট করতে, অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট করায়। তিনটেই পরের স্টপেজে নামার জন্য অনেক আগেই ধরপড় করে উঠে দাঁড়ায় এবং বাস থামার সঙ্গে সঙ্গে নেমে পড়ে ঝটপট পায়। তিনটি ক্রিমিনালের একটাও তার দিকে আর ফিরিয়েও তাকায় না। তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোখাচোখি এড়াতে এদের এত কষ্ট। যাক, মিন্টুর রেইনকোটে তার কাজ হচ্ছে। চোর ছেঁচুর পকেটমার সব কেটে পড়ছে। ভালো মানুষেরা থাক, সে বেশ সৎসঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত। আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। ছাতা হাতে, কেউ কেউ নিজ ছাতার নিচে এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথার অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাদ থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকা বাঁকা করছিল। বাস থামালে সে দেখলো একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠল। সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে, তো তার দিকে তাকিয়ে 9 জনের 3 জন আরে রাখো রাখো এবং একজন রুকু রুকু বলতে বলতে নেমে পড়লো ধরফর করে। শেষের জন বোধ হয় এমনই অর্ডিনারি চোর, মানে সিসকে চোর হওয়ার সম্ভাবনা বেশি। আর প্রথম তিনটে কোথাও সুন্দরী মেয়ে মানুষ দেখলে মিলিটারিকে খবর দেয়, কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালো লাগছে। জানালার বাইরে বৃষ্টির আশ উঠছে, ঠান্ডা হয় গাছপালা, লোকজন, দোকানপাট ও বাড়ি ঘরের ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার এক্সট্রা ভালো লাগে। সমস্ত ভালো লাগাটা চির খায়। বাস হঠাৎ করে ব্রেক কষল। তখন তাকে তাকাতে হয় পায়ে। চোখ পড়ে নির্ণীয়মান মসজিদের ছাদের দিকে।
দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভেতর দিয়ে। সেই হাওয়া ঢুকে পড়ে বুকে, সেখানে ধাক্কা লাগে। টেকডাউনে রাত কাটে ভোর হলে মিলিটারি গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। ঠান্ডা হওয়ার ধাক্কা রেইনকোটের তাপে এতটাই গরম হয়ে উঠেছে, মনে হয় ভেতরে বুঝি আগুন ধরে গেল। মসজিদের উল্টো দিকের বাড়িতে 3 তলায় থাকতো তখন তারা। রাতভর ট্রাঙ্কের হুঙ্কার আর মেশিন গান, স্টেন গানের ঘেউ ঘেউ আর মানুষের কাতরানিতে তাদের কারো ঘুম হয়নি সে রাতে। ছেলে মেয়ে মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে। ভোরবেলায় মিলিটারি মানুষ মারায় একটু বিরতি দিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দা একটু তুলে সে রাস্তা দেখতে থাকে। রাস্তার উপরে মসজিদের সাথে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে আযান দিচ্ছিল। সাধারণত জুমার নামাজ শেষে নিয়মিত পড়ে, তবে সেই ভোরে তার আযান শুনতে ইচ্ছে করছিল খুব। মুয়াজ্জিনের আযান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না। সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, মসজিদের মাইক্রোফোন অকেজ। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠল, আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। এর আগেই সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার ওপর। সেদিন সকালে বৃষ্টি ছিল না। আজ বৃষ্টির সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পুনর্ঘটনের পায়তারা করছে? এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আযান দিয়ে হবে কি করে? এরা বোধ হয় যে কোনো সময়কেই নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন নিয়ম জারি করেছে। কি জানি, মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্টেডিয়াম তাক করে রেখেছে এই মানুষের শাড়ির ওপর। অন্য একটি দল ফের ওইসব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে। তাদের বাসটিতে এসে উঠল লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি। এখন বাসের ভিতর কোন আওয়াজ নাই, শুনশান। যাত্রীদের বুকের টিপ 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 শব্দ এই নীরবতা সুযোগে বাড়ে এবং এটাই তার মাথায় বাজে ত্রাম ত্রাম করে। বারান্দা হলো টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হলকা বেরোয় তার চোখ দিয়ে। তবে একটু নড়ে বসলে মাথা ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারি মুখের দিকে। মিলিটারির চোখ ছোচালো হয়ে আসে এবং ছোচালো চোখের মনি কাটার মতো বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের ভোঁতা কিন্তু নরম চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়া নাকে, ছোচালো চোখে, গোফের নিচে ও নাক, গোফ ও চোখের আশেপাশের ও নিচের লালচে চামড়ায়। এতে কাজ হলো,
মিলিটারির চোখাচোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়ে তার রেইনকোটের ওপর। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে। ভেতরের তাপে এইসব পানির ফোঁটা থেকে মিলিটারি এত থাও মেরে যাবার কি হলো? লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখে? রেইনকোটের বৃষ্টির ফোঁটা গুণাগুন্তি সেরে মিলিটারি হঠাৎ বলে, আগে বাড়ো। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েকবার লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায়। একেবারে ঢাকা কলেজের গেট। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে, রাখেন, নামবো। বাস একটু স্লো হলে তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধী মুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনে সারির দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখেছে তারা তার সেই ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে যাত্রী টাইপের এক মিলিটারি পান্ডা। তার ভারী কি মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল, অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফাজ আহমদ, এমএসসি, পিএইচডি, ইপিএস ইসোর চেষ্টা করতে স্যার বলে, হিস প্রফেসর হুদা। কিন্তু ডক্টর আফাজ আহমদ, এমএসসি, পিএইচডি নিজের ফুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট আ প্রফেসর, a lecturer in chemistry. Shut up! এবার প্রিন্সিপাল থামে। তাকে এবং আব্দুল সত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে যাত্রীর কর্নেল ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে, সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে করওয়াচে রাখা হবে। উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেরে প্রিন্সিপালের সুবিধা হয় না। নুরুল উদ্বিগ্ন হয়। সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা জানে এক আল্লাহ, আর জানে এই মিলিটারি। তাদের দুজনের চোখ ভেতে দেওয়া হয়েছিল। জিপ চলছিল একে বেঁকে। মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো। চোখ খুলে দিলে সে আব্দুল সত্তার মৃধাকে দেখতে পায় না। জায়গাটা একেবারে অচেনা। একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকতো তার কোনো হিসাব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি। তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরেরও হেরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, ওগুলো বই নিয়ে এসেছিল কারা? সে জবাব দেয়, ঠিক। অফিসের জন্য 3টে, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টো করে এবং ইংরেজির জন্য একটা,
সর্বমোট 10টি আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এত কথা বলার দরকার নাই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলা গাড়ি করে। ঠেলা গাড়ি ওদের তো সে ভালো করে চেনে। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে কোত্থেকে? তারা হলো কুলি, সে একজন লেকচারার। তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলো স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা ও আকার, তালা চাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল। তার দায়িত্ব ছিল। মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল পুলির বেশে। এটা তার চেয়ে ভালো জানে কে? তারা ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে। তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত। সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে। নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, পুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামে বলেছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোর বর্ষাকাল। ঢাকায় এবার বৃষ্টি হয়েছে খুব। রাত দিনে বৃষ্টি নিয়ে সে কি যেন বলছিল। তাতে কোন একটি বিড়বিড় করে ওঠে, বর্ষাকালই তো জুত, বর্ষাকালই তো জুত। কথাটা দুবার বলেছিল। এর মানে কি? স্টাফ রুমে কে একজন একদিন না দুদিন ফিস ফিস করে বলছিল, বাংলার বর্ষা তো শালারা জানে না। রাশিয়া ছিল জেনারেল উইন্টার আর আমাদের জেনারেল মনসুন। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথায় বুঝিয়েছিল? তার উপর তাদের এত আস্থা। উৎসাহে নুরুল হুদা এদিক ওদিক তাকায়। তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে। কিছুক্ষণ পর, কতক্ষণ পর সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে। জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় একেবারে মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে, ওদের আস্তানা কোথায়? সে খবর তার তো ভালোভাবেই জানা আছে। সে তখন জবাব দেয়, হ্যাঁ, ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে। সে এবারও জবাব দেয়, হ্যাঁ। কিন্তু পরের প্রশ্নের জবাব নেই মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেটে খাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। তার পাছায় চাবুকের বাড়ি করে সপাত সপাত করে। তবে বাড়িগুলো বিরোধীহীন পড়তে থাকায়
কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর। এবার রেইনকোটের খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগেই রয়েছে। বৃষ্টির মতো চাবুক, মানে চাবুকের বাড়ি পরে তার রেইনকোটের মতো চামড়ায়। আর সে অবিরাম বলেই চলে, মিসকিনদের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে, এবং তার উপর তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের পাড়ের দিকে তার আর এই ছিল আমাদের আজকের গল্প। প্রিয় গল্প পাঠক, প্রিয় গল্প শ্রোতা, কেমন লাগলো গল্পটি? এত টাচি, এত হৃদয়গ্রাহী, এত হৃদয় স্পর্শী। আপনি যখন একা একা শুনবেন নীরব নিস্তব্ধ মুহূর্তে, দেখবেন আপনার ভালো লাগা অন্যরকম ভাবে কাজ করছে। আচ্ছা, আপনাদের কারো জীবনে কি এরকম কোনো ঘটনা আছে, এরকম কোনো অপূর্ণতা আছে? লিখুন না কমেন্ট অপশনে। শুনতে চাই আপনাদের কথা, জানতে চাই আপনাদের কথা। সর্বোপরি গল্পটি কেমন লাগলো, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট অপশনে। আজ এ পর্যন্তই। যে যেখান থেকে আমাকে শুনছেন সবার প্রতি একরাশ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং অশেষ অশেষ কৃতজ্ঞতা। আবার দেখা হবে নতুন কোন এপিসোডে, নতুন কোন গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর হ্যাঁ, যাওয়ার আগে বলছি, যদি গল্পটি আপনার ন্যূনতম ভালো লাগে, লাইক করতে কিন্তু ভুলবেন না। আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে যে কোনো গল্প আপলোড দিলে নোটিফিকেশনটি সহজেই আপনার কাছে চলে যাবে। তো যে পর্যন্ত ভালো থাকুন, সবাইকে নিরন্তর শুভেচ্ছা।